দ্বাদশ শতকে রচিত গীত গোবিন্দমকে ঘিরে যে কিংবদন্তি আজও ভক্তমনে আলোড়ন তোলে, তার কেন্দ্রবিন্দু এক অপূর্ব মানভঞ্জনের মুহূর্ত। কাব্যের সেই স্থানে এসে কবি জয়দেব যেন থমকে যান। কিভাবে কৃষ্ণ রাধার মান ভাঙাবেন? প্রেমের এই সূক্ষ্ম প্রগাঢ় মুহূর্তকে ভাষায় ধরতে গিয়ে তাঁর হৃদয়ে জ্বলে ওঠে সৃষ্টির অগ্নি। বলা হয়, দারুণ অশান্ত মন নিয়ে একদিন তিনি পুঁথি অসমাপ্ত রেখে স্নানে গেলেন। কুটিরে রইলেন পত্নী পদ্মাবতী। স্বামীর মানসিক উদ্বেগে তিনিও চিন্তিত। হঠাৎ তিনি দেখলেন কবি যেন প্রত্যাশিত সময়ের আগেই স্নান সেরে ফিরে এসেছেন। তিনি ভোজন করলেন, পুঁথি খুলে আবার লেখায় বসলেন। সবই যেন নিত্যদিনের মতো। পদ্মাবতীও স্বামীর প্রসাদী থালা থেকে অন্ন গ্রহণে বসলেন। ঠিক তখনই ঘটে অদ্ভুত ঘটনা। আসল জয়দেব স্নান সেরে কুটিরে প্রবেশ করেন। বিস্ময়, ভয়, সংশয় সব মিলিয়ে স্তম্ভিত পদ্মাবতী। দুই জয়দেবের এই রহস্য উন্মোচনের জন্য তাঁরা যেখানে জয়দেব পুঁথি লিখছিলেন সেখানে গেলেন। সেখানে যে দৃশ্য তাঁদের চোখে পড়ল তা দেখে তাঁরা অবাক হয়ে গেলেন। কবি যে পংক্তিটি লিখতে দ্বিধায় ছিলেন, রাধার চরণ কৃষ্ণের শিরে স্থাপন, সেই স্থান পূর্ণ হয়ে আছে এই পংক্তিতে। স্মরগড়ল খণ্ডনং মম শীর্ষি মণ্ডনং দেহি পদ পল্লব মুদরম। অর্থাৎ, হে প্রিয়, কামদাহন নাশক তোমার চরণ পল্লব আমার শিরে দাও, সেটিই হোক আমার অলঙ্কার। ভক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রেমময় কৃষ্ণ স্বয়ং এসে কবির দ্বিধা ভেঙে এই পংক্তি লিখে গিয়েছিলেন, যেখানে ঈশ্বর প্রেমিকার চরণে নিজেকে সমর্পণ করেন। এই কাহিনী ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় এবং ভক্ত বিশ্বাসের অতিকথনে পরিপূর্ণ তা ধরে নিলেও এই গীতি কবিতা সংস্কৃত তথা বৈষ্ণব পদাবলীর ইতিহাসের শ্রেষ্ঠ জায়গা ধরে রেখেছে। আর এই ভিডিওতে গীত গোবিন্দম কাব্যের স্রষ্টা জয়দেবের জীবন কাহিনীর সত্য, মিথ্যা, মিথ সম্পর্কে আমরা জানব। দ্বাদশ শতকের সংস্কৃত কবি জয়দেব ভারতীয় ভক্তি কাব্য ধারার এক উজ্জ্বল নাম। তাঁর রচিত গীত গোবিন্দম কাব্য থেকেই পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীর সূচনা হয় বলে অনেকেরই ধারণা। তাঁর রচিত গীত গোবিন্দমের দুটি স্তোত্র শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওড়িশি সঙ্গীতে তাঁর অনেক প্রভাব আছে বলেও মনে করা হয়। মিথ হিসেবে প্রচলিত আছে যে রাজা লক্ষণ সেনের সভায় বসন্ত রাগ গেয়ে পত্রহীন অশ্বত্থ গাছকে নতুন পাতায় ভরে দিয়ে এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বুড়ন মিশ্রকে প্রতিযোগিতায় পরাজিত করে তৎকালীন বাংলার শাসক রাজা লক্ষণ সেনের সভাকবির পদ অলঙ্কৃত করেন তিনি। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে তাঁর জন্মভূমি বীরভূমের কেঁদুলিতে জয়দেবের মেলা অনুষ্ঠিত হয়। দ্বাদশ শতাব্দীতে এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জয়দেবের জন্ম হয় বলে অনুমান করা হয়। তাঁর পুরো নাম জয়দেব গোস্বামী। তাঁর জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে। কারো মতে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ মনে করেন জয়দেবের জন্ম হয় পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় পুরীর প্রাচী নদীর ধারে কেঁদুলি শাসন গ্রামে। আবার অনেকের মতে মিথিলা তথা অধুনা বিহারের ঝাঁঝরপুরের নিকটস্থ কেঁদুলি গ্রামে জয়দেবের জন্ম হয়েছিল। জয়দেবের বাবার নাম ভোজদেব ও মায়ের নাম বামদেবী বলে তিনি তার কাব্য গীত গোবিন্দমে উল্লেখ করেছেন। সাধারণ ব্রাহ্মণ হিসাবে শ্রীকৃষ্ণ সহ শিবের পূজারী ছিলেন তিনি। পুরীর মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে সংস্কৃত ভাষা ও সঙ্গীতে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। লিঙ্গরাজ মন্দির, সিংহচল মন্দির ও মধুকেশ্বর মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে তাঁর ছোটবেলা কেন্দুলিতেই কেটেছে। এরপরে তিনি উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ওড়িশার কোনারকের কুর্মাপাটক নামে একটি গ্রামে সংস্কৃত বিষয়ে অধ্যয়ন করেন।
এখানেই তিনি নৃত্য গীতের প্রশিক্ষণ নেন এবং এই চারুকলা দিতে পটু হয়ে ওঠেন। দয়ানিধি নামে এক কাশীর সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস নেয়ার জন্য নীলাচলের উদ্দেশ্যে, যা অধুনা পুরী নামে খ্যাত, সেখানে যাত্রা করেন জয়দেব। কিন্তু যাত্রার মাঝপথে বাধা পেয়ে ফিরে আসেন এবং পদ্মাবতীকে বিবাহ করে সংসারী হন। জয়দেবের স্ত্রী পদ্মাবতীও ছিলেন সঙ্গীত ও নৃত্যে পারদর্শী। জয়দেবের জীবনে পদ্মাবতীর অসীম গুরুত্ব ছিল। কারো মতে পদ্মাবতী ছিলেন জয়দেবের ছাত্রী। মূলত তাঁকেই নিজের সাধন সঙ্গী করে কবি জয়দেব শ্রীকৃষ্ণের সাধনা করতেন। পদ্মাবতী সুখ সমাজ নামে তাঁদের গীতিনাট্যের একটি দল ছিল। তাঁদের এই দলে জয়দেব কৃষ্ণের উক্তি ও গানগুলিকে গাইতেন এবং পদ্মাবতী রাধার উক্তিগুলোকে নৃত্যের মাধ্যমে পরিবেশন করতেন। লিঙ্গরাজ মন্দির, সিংহচল মন্দির ও মধুকেশ্বর মন্দিরের শিলালিপি থেকে কবি জয়দেবের কর্মজীবন সম্পর্কেও অল্প বিস্তর জানা যায়। তিনি কুর্মাপাটক গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ছিলেন বলেও অনুমান করা হয়। জয়দেবের সঙ্গীত প্রতিভা ছিল অসাধারণ। কথিত আছে, তিনি রাজা লক্ষণ সেনের সভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ বুড়ন মিশ্রকে সঙ্গীত প্রতিযোগিতায় পরাজিত করেন। শেখ শুভদয়া গ্রন্থানুসারে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বুড়ন মিশ্র ওড়িশা বিজয় সেরে রাজা লক্ষণ সেনের রাজসভায় পটমঞ্জরি রাগ গেয়ে অশ্বত্থ গাছের সমস্ত পাতা ঝরিয়ে দিয়েছিলেন। রাজা তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে জয়পত্র দিতে যাবেন, সেই মুহূর্তে জয়দেব ও পদ্মাবতী রাজ সমীপে হাজির হয়ে বুড়ন মিশ্রকে প্রতিযোগিতায় আহ্বান জানান। পদ্মাবতী গান্ধার রাগ পরিবেশন করেন। তার অপূর্ব গায়কী সভা পরিষদদের মুগ্ধ করলেও বুড়ন মিশ্র একজন নারীর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা করেন। সেই ঘোষণার পর জয়দেব সেই সভায় বসন্তরাগ পরিবেশন করেন। তার গলায় বসন্তরাগের আলাপে রাজা সহ সভা পারিষদগণ মুগ্ধ হয়ে যান। গান শেষে দেখা যায় পত্রহীন অশ্বত্থ গাছ অসংখ্য কচি পাতায় ভরে গেছে। এমন আশ্চর্য ঘটনায় বিমোহিত হয়ে এবং তার সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন তাকে সভাকবির পদে অধিষ্ঠিত করেন। তবে এই ঘটনা সম্ভবত পরবর্তীকালের অতিকথন, যার ঐতিহাসিক সত্যতা নিয়ে সংশয় রয়েছে। তবে ঘটনা যাই হোক, তিনি লক্ষণ সেনের সভার পঞ্চরত্নের একজন হিসাবে নিযুক্ত হয়েছিলেন। জয়দেব তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন কৃষ্ণ প্রেমে। তাঁর সাধনার ধারা ছিল নিষ্কাম পরকীয়া সাধনা। তাঁর সাধনা প্রতিফলিত হয় তাঁর রচিত কাব্যগ্রন্থ গীত গোবিন্দমে। 1159 সালে রচিত জয়দেবের এই ভক্তিমূলক কাব্যগ্রন্থের মূল বিষয় শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেম। গীত গোবিন্দম কাব্যগ্রন্থটি গীতিকাব্য হলেও এর মধ্যে নাটকীয়তা বিদ্যমান। মূলত রাধা ও তাঁর সখীদের উক্তি ও কৃষ্ণের উক্তিগুলি নিয়েই এই কাব্যের পদগুলি রচনা করেছেন জয়দেব। এই কাব্যের বিষয়বস্তু বসন্তকালে রাধা রাস ত্যাগ করে শ্রীকৃষ্ণের সন্ধান করছেন। শ্রীকৃষ্ণের সন্ধানে এসে রাধা তাঁকে অন্য ব্রজবালার সঙ্গে আবিষ্কার করেন এবং অভিমানে নির্জনে লুকিয়ে পড়েন। শ্রীকৃষ্ণ নিজের ভুল বুঝে রাধার মানভঞ্জনের জন্য তার সন্ধান করতে থাকেন। রাধার মানভঞ্জনের জন্য শ্রীকৃষ্ণ রাধার দুটি রাঙা পা ধরে কাঁদতে থাকেন। প্রেমমূলক কাব্য হলেও এটি ভক্তিরস সমৃদ্ধ একটি গীতিকাব্য। রাধাকৃষ্ণের বিরহ, প্রেম ও মিলনকে জয়দেব মোট 12টি স্বর্গে বিভক্ত করে এই কাব্যে পরিবেশন করেছেন। এই 12টি স্বর্গের প্রতিটির আলাদা অর্থবহ নাম আছে। নামগুলি হল যথাক্রমে শ্যামদ দামোদরম, অক্লেশ কেশবম, মুগ্ধ মধুসূদনম, স্নিগ্ধ মধুসূদনম, শাকাঙ্খ পুণ্ডরিকাক্ষম, ধৃষ্ট বৈকুণ্ঠ, নাগর নারায়ণ, বিলক্ষ লক্ষ্মীপতি, মুগ্ধ মুকুন্দ, চতুর্ভুজ, সানন্দ দামোদরম এবং সুপ্রীত পীতাম্বরম। প্রাচীন সংস্কৃত ভাষা এবং পরবর্তী যুগের অপভ্রংশ ভাষার সমন্বয় দেখা যায় এই কাব্যগ্রন্থে। গীত গোবিন্দমের 12টি স্বর্গে 24টি গান বিভিন্ন রাগ রাগিনী ও তালের প্রয়োগে
অত্যন্ত শ্রুতিমধুর। মনে করা হয় প্রথম দিকে জয়দেব এই গানগুলিকে অপভ্রংশ ভাষায় রচনা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এই গানগুলি জনপ্রিয়তা লাভ করলে তিনি স্বয়ং সংস্কৃত ভাষায় সেগুলি অনুবাদ করেন। এর ফলে গানগুলিতে ছন্দের গতি বৃদ্ধি পেয়ে তা সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। জয়দেব সংস্কৃত ভাষায় এই কাব্যটি রচনা করলেও এই কাব্যের ছন্দ ও ভাষাশৈলী ছিল সহজ সরল। কাব্যের শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেমের মধ্য দিয়েই তিনি আসলে ভক্তের সঙ্গে দেবতার প্রেমের স্বরূপকে ফুটিয়ে তুলেছেন। শোনা যায় এই কাব্যের দেহি পদপল্লব মৌদারাং অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার পায়ে মাথা রেখেছেন, এই শ্লোকটি স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি জয়দেবের অবর্তমানে তাঁর পুঁথিতে লিখে রেখে গিয়েছিলেন। জয়দেবের গীত গোবিন্দমের প্রভাব ছিল সুদূর প্রসারী। বাংলার সঙ্গীত ও কাব্যে গীত গোবিন্দমের প্রভাব দেখা যায় প্রবলভাবে। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই গ্রন্থের বিশেষ গুরুত্ব ছিল। জয়দেবের পরবর্তী কবি যেমন বড়ু চণ্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন ও সদুক্তি কর্ণামৃত গ্রন্থে জয়দেবের রচিত গীত গোবিন্দমের শ্লোকের অনুকরণ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে পুরীর মন্দিরে গীত গোবিন্দমের শ্লোক পাঠ করা হতো। ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেব এই কাব্যটি নিয়মিত পাঠ করতেন বলে শোনা যায়। বাংলা ছাড়াও ওড়িয়া সংস্কৃতিতে জয়দেবের গীত গোবিন্দমের প্রভাব লক্ষ্য করা যায়। জয়দেবকে ওড়িশি সঙ্গীতের একজন বিশেষজ্ঞ বলে মনে করা হয়। প্রাচীন ওড়িয়া ভাষায় লেখা জয়দেবের কয়েকটি কবিতা ওড়িশার সংস্কৃতি দপ্তরের দ্বারা প্রকাশিত হয়েছে। তাঁর গীত গোবিন্দমের দুটি শ্লোক শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিবের অন্তর্ভুক্ত করা হয়েছে। দাক্ষিণাত্যের সংস্কৃতিতেও কবি জয়দেবের প্রভাব লক্ষ্য করা যায়। 1941 সালে বাংলায় কবি জয়দেব নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়, যাতে নাম ভূমিকায় অভিনয় করেন অভিনেতা হীরেন বোস। 1961 সালে তেলেগু ভাষায় জয়দেবকে নিয়ে ভক্ত জয়দেব নামে চলচ্চিত্র মুক্তি পায়। 1792 সালে স্যার উইলিয়াম জোন্স গীত গোবিন্দমের ইংরেজি অনুবাদ করেন। পরে জার্মান, ফরাসি সহ বিভিন্ন ভাষায় এই কাব্যগ্রন্থ অনুদিত হয়েছে। এছাড়াও বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, মারাঠি ইত্যাদি ভারতীয় ভাষাতেও গীত গোবিন্দমের বহু অনুবাদ হয়েছে। জয়দেবের জন্মস্থান কেঁদুলিতে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে মেলা বসে। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে জয়দেবের কেঁদুলি মেলার কথা উল্লেখ করেছেন। কথিত আছে পৌষ সংক্রান্তিতে কবি জয়দেব প্রতি বছরই গঙ্গা স্নানে যেতেন। একবার অসুবিধার জন্য যেতে পারেননি। মা গঙ্গা জয়দেবকে স্বপ্নবাণী দেন যে তিনি অজয়ের জলে স্রোত বেয়ে কদমখণ্ডির ঘাটে তাকে দেখা দেবেন। স্বপ্নাদেশ অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা কবি জয়দেব কদমখণ্ডির ঘাটে মা গঙ্গার কঙ্কণ পরা হাতের দর্শন পান। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে জয়দেবের মেলা বসে। আবার অনেকের মতে পৌষ সংক্রান্তিতে কবি জয়দেবের মৃত্যু হয়েছিল। তার মৃত্যু তিথি উপলক্ষে জয়দেবের মেলা অনুষ্ঠিত হয়। অনুমান করা হয় যে দ্বাদশ শতাব্দীরই কোনো এক পৌষ সংক্রান্তিতে জয়দেবের মৃত্যু হয়। সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ না থাকায় প্রচলিত কাহিনী বা ঘটনাক্রমকে আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। এই তথ্যচিত্রের সমস্ত তথ্য ঐতিহাসিকভাবে সত্য নাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।